সেনা প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে। এই 2 টাকার 2 পয়সার এই কুত্তাগুলা তারা যখন এইসব কথাবার্তা বলছে, এই 2 টাকার এই টোকাইগুলো যখন সেনাবাহিনীর দিকে আঙুল তুলছে, তখন তারা বসে বসে কি করছে, কি দেখছে, কি চায়, আর কি দেখতে চায় তারা? সেনাবাহিনীকে নামিয়ে কোথায় নিয়ে এসেছে? সেনা প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে, প্রত্যেক লোক আছে। আমি মনে করি সেনাবাহিনী নিশ্চয়ই এই টোকাইয়ের বাচ্চাদের উচিত শিক্ষা দিবে। সাধারণ জনতা সেনাবাহিনীর সাথে আছে। এই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, ক্রমাগতভাবে সেনাবাহিনীকে নানান ট্যাগে আপনার রূপান্তর করছে, নানান ভাবে তাদেরকে বলছে। কারা বলছে? এই রাজাকারের বাচ্চা, রাজাকারের নতুন দল জাতীয় নাগরিক পার্টি নামের এই টোকাইয়ের দল। এই টোকাইদের একজন প্রধান বা অন্যতম প্রধান হাসনাত আব্দুল্লাহ, যাকে সবাই হাবাদুল্লাহ নামে চেনে। এই হাবাদুল্লাহ একটি স্ট্যাটাস দেয়, ওই স্ট্যাটাসে সে কি বিকৃত করে কথা বলছে, উত্তরপাড়া, তারপর ক্যান্টনমেন্ট, মানে এমন একটা ব্যাপার যে সে বিরাট বড় এক হ্যাডম। সেনা প্রধানকে জড়িয়ে বা তাকে ইঙ্গিত করে তাদের যে পুরো ক্ল্যানটা আছে, অর্থাৎ সে যখন একটা স্ট্যাটাস দেয় তখন ওই বাকি টোকাইয়ের বাচ্চা, যেমন এই আসিফ, নাহিদ, কষা সার্জিস, তারপরে ওই যে একটা বাবাখোর আছে চিটাগংয়ে, রাফি, এরা, তারপরে যে বিহারির বাচ্চাদের যে দল আছে ইনকিলাব মঞ্চ, তারপর হচ্ছে অ্যান্টি ফেসিস্ট কোয়ালিশন নামে আরেক বিহারির বাচ্চাদের দল আছে, এরা সবাই মিলে এক ধরনের আওয়াজ উঠাবার চেষ্টা করে। আওয়াজ উঠলে যেটা হয় সেটা হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই রাজু ভাস্কর্যের পাদদেশে 1000-2000 লোক বা এরকম 500 থেকে 2000 লোকের মতো জড়ো করে ভাঙচুর, হই হট্টগোল করে দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে অনেক লোক আছে। এদের সাথে যোগ দেয় জামাতে ইসলামী, শিবির, এদের সাথে যোগ দেয় হিজবুত তাহরির এবং অ্যান্টি বাংলাদেশ যতগুলো দল আছে প্রত্যেকে তাদের সাথে যোগ দিয়ে এইটা দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে জনতা আছে। কিন্তু এই প্যাটার্নকে আজকে ভাঙার সময় এসেছে। আমরা অনেকগুলো প্রশ্ন করতে চাই। এই হাবাদুল্লাহ বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি পুনঃপ্রতিষ্ঠা করতে চায় সেনাবাহিনী। বাংলাদেশ আওয়ামী লীগকে সেনাবাহিনীকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে কেন? বাংলাদেশ আওয়ামী লীগ কি কোনো নিষিদ্ধ দল? বাংলাদেশ আওয়ামী লীগ কি এমন কোনো দল যে তাকে নতুন করে রিফর্ম করবার দরকার হয়েছে, নতুন করে তাকে কাজ করবার দরকার হয়েছে? আমি যদি সমস্ত কিছু বাদ দিয়ে বাংলাদেশের ইলেকশনের ডাটাগুলো অ্যানালাইসিস করি, বাংলাদেশ আওয়ামী লীগ যেবার হেরেছে, অর্থাৎ 2001-এর ইলেকশনে, সেইবারও বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ছিল 40 পয়েন্ট প্লাস। যিনি বা যারা সেই সময় জয়ী হয়েছিল বিএনপি, তাদের ভোট ছিল 40.86 অর সামথিং। কিন্তু এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 40 পয়েন্ট প্লাস। এরকম একটা দলকে পুনঃপ্রতিষ্ঠা সেনাবাহিনী কেন করবে? আর সেনাবাহিনীর তো এটা দায়িত্বও না। এই যে কথাটা বলছে, এইটা সত্যতা কি? বাংলাদেশ আওয়ামী লীগের একজন মন্ত্রী মোহাম্মদ আরাফাত তার একটি স্ট্যাটাসে বলেছেন যে এই টোকাইয়ের বাচ্চারা মিথ্যা কথা বলে। জুলাইয়ে যখন তারা জঙ্গি হামলা করছিল, তখন বাংলাদেশ আওয়ামী লীগ নানান ভাবে তাদের সাথে মিটিং হয়েছে। এমনকি উনি সুনির্দিষ্টভাবে 20 জুলাইয়ের একটি মিটিং এর কথা বলেছে যে তাদের সাথে 2 ঘন্টার মিটিং হওয়ার পরেও বাইরে এসে বলেছে আমাদের কোনো মিটিং হয়নি, তারা জানেই না। আমার কাছে যে ইন্টেল আছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে, এই হাবাদুল্লাহ এবং সার্জিস তারা বারবার তাদের নিরাপত্তা চেয়েছিল। তারা বলছিল যে আমরা এই আন্দোলনে নেই, আমরা এই আন্দোলন করতে চাই না, এটা নাহিদ করছে, এটা আসিফ করছে, এটা অন্যরা করছে, ওদের সাথে জামাত আছে, হিজবুত তাহরির আছে, আমরা এগুলোতে নেই। এই কথা বারবার বলে সেনাবাহিনীকে বলেছিল, কর্তা ব্যক্তিদেরকে বলেছিল, আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাদেরকে তারা বলছিল। তো এই টোকাইদেরকে আপনি বিশ্বাস করবেন কিভাবে? সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে এই টোকাই বলছে তার সাথে আরো নাকি অনেকেই ছিল। কারা ছিল? কোন আর্মি অফিসারের সাথে কথা বলেছে, কোন জেনারেলের সাথে কথা বলেছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সেনাবাহিনী কথা বলতে যাবেই বা কেন? ইয়েস, সেনাবাহিনী প্রধান একটি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে। সেনাপ্রধান একা তো ইনক্লুসিভ ইলেকশন চাননি। ইউরোপিয়ান ইউনিয়ন চেয়েছে, আমেরিকা চেয়েছে, ইন্ডিয়া চেয়েছে, পৃথিবীর বড় বড় দেশগুলো, বড় বড় শক্তিধর দেশগুলো, ডেমোক্রেটিক দেশগুলো, তারা বলেছে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশে কোনো নিষিদ্ধ দল নয়। বাংলাদেশ আওয়ামী লীগের কি বাংলাদেশে রাজনীতি করবার অধিকার কখনো হারিয়েছে? তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া ইলেকশনের যেই কথাটা বা যেই প্রেশারটা তারা দিতে চাচ্ছে, তারা কে?
এবং এই কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীকে সাধারণ জনতার এই মুখোমুখি করতে যে চাইছে, উদ্দেশ্যটা কি? যারা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে এই তারাই সেমিনারে বলছে যে মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের পক্ষে ছিল, যারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল, তাহলে তাদের অবস্থান ঠিকই ছিল। এইটা প্রকাশ্যে বলেছে। তারা প্রকাশ্যে এও বলেছে যে ৭১-এর ঘাতক, নরঘাতক দেলোয়ার হোসেন সাঈদীর যে বিচার হয়েছে, এই বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে প্রতিশোধ দিতে চায়। তারা বলেছে যে এই সাঈদীর বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ফাঁসি দিতে চায়। এই পাকিস্তানি, এই রাজাকারের বাচ্চারা আজকে সেনাপ্রধানকে সাধারণ মানুষের সামনে মুখোমুখি করেছে এবং এমন একটা অবস্থাতে নিয়ে যাচ্ছে যে যেন বাংলাদেশটা একটা লক হয়ে গেছে। এই টোকাইয়ের বাচ্চারা কাকে ধমক দেয়? সেনাবাহিনীকে। সেনাবাহিনীকে ধমক দিয়ে তারা কি প্রমাণ করতে চায়? অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন নামের আরেকটা বিহারির দল আছে, যারা শাহবাগে দাঁড়িয়ে বলছে মোল্লা তেরা খুন সে ইনকিলাব আয়া হে, অর্থাৎ যুদ্ধপরাধী কাদের মোল্লার রক্ত বেয়ে নাকি বিপ্লব এসেছে। এই টোকাইয়ের বাচ্চারা আজকে সেনাবাহিনীকে ধমক দিচ্ছে। এই সেনাবাহিনী আমাদের কাছে একটা শৌর্য বীর্যের প্রতীক ছিল এবং আছেও। এই সেনাবাহিনীকে রাস্তার দুই পয়সার টোকাইরা যখন ধমক দিচ্ছে, যখন তারা ২০০-৩০০ লোক জড়ো হয়ে সেনাবাহিনীকে দেখিয়ে দিবে, গুড়িয়ে দিবে, ক্যান্টনমেন্ট শেষ করে দিবে, পুড়িয়ে দিবে, এগুলো বলছে, তখন আমাদের সেনাবাহিনী চুপ করে কেন? আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আছি, থাকবো। ইয়েস, সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেছি, সে সমালোচনা করব এবং সেটা যৌক্তিক সমালোচনা। কিন্তু সেনাবাহিনীকে ঘুরিয়ে দেব, সেনাবাহিনীকে পুড়িয়ে দেব, ক্যান্টনমেন্ট শেষ করে দেব, এই সাহস এই বাংলাদেশে এরা পেল কোথায়? এবং বাংলাদেশ সেনাবাহিনী এখনই তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক, তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে, তাদেরকে কঠিন জবাব দেবার। এই ২ টাকার ফকিন্নির বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অপদস্থ করছে, অপমান করছে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিনিয়ত সেটা সহ্য করছি। কেন সহ্য করব? বাংলাদেশ সেনাবাহিনীর কোনো জেনারেল নাই, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর, কর্নেল, জুনিয়র অফিসার, সিনিয়র অফিসার, তারা এগুলো দেখে না? আমি বুঝি না, তাদের খারাপ লাগে না? আমি যদি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এত খারাপ লাগতে থাকে, আমার ভেতরটা জ্বলে পুড়ে যেতে থাকে, তাহলে সেনাবাহিনী খারাপ লাগে না? তাদের তো পোশাক, তারা তো চাকরি করছে। এই ২ টাকার ২ পয়সার এই কুত্তাগুলা তারা যখন এইসব কথাবার্তা বলছে, এই ২ টাকার এই টোকাইগুলো যখন সেনাবাহিনীর দিকে আঙুল তুলছে, তখন তারা বসে বসে কি করছে, কি দেখছে, কি চায়, আর কি দেখতে চায়? তারা সেনাবাহিনীকে নামিয়ে কোথায় নিয়ে এসেছে? সেনা প্রধানের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আছে, প্রত্যেক লোক আছে। আমি মনে করি সেনাবাহিনী নিশ্চয়ই এই টোকাইয়ের বাচ্চাদের উচিত শিক্ষা দিবে। সাধারণ জনতা সেনাবাহিনীর সাথে আছে, সেনাবাহিনী সাধারণ জনতা ভাই ভাই। সেনাবাহিনী এখন এমন একটা জায়গাকে তাকে ড্র্যাগ করে নিয়ে এসেছে, তাদেরকে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন যে সেনাবাহিনীকে এই প্রথমবারের মতো ৫ই অগাস্টের পর এরা তার ডিগনিটিতে আঘাত করেছে, মানে কমপ্লিটলি। অর্থাৎ রাস্তার ২টা টোকাই, আমি আর কি যাদেরকে বলি হচ্ছে পাতলা ডাল খাওয়া টোকাই, যাদের ধরেন স্যান্ডেলও ছিল না পরার, মানে আস্ত ফকিন্নি, এরা আপনার 4 স্টার জেনারেলের সাথে যখন বসেছে, তারা মনে করছে আরে আমার সাথে 4 স্টার জেনারেল পাশাপাশি বসে কথা বলে, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাই, আমি রাষ্ট্রপতির কার্যালয়ে যাই, আমি মনে হয় বিরাট বড় চদু। অর্থাৎ ওই যে আপনার ন্যাশনাল চদু পার্টি যেটা বানিয়েছে এনসিপি, আমি বলি ন্যাশনাল চদু পার্টি। তো ন্যাশনাল চদু পার্টি তারা মনে করে যে তারা বিরাট বড় এক হনু। আপনি হাসতে পারেন স্ক্রিনে, সমস্যা নাই, দীপা হাসতে পারেন। তো ন্যাশনাল
চোদু পার্টি নিজেদেরকে এত বড় হনু মনে করে, এটা বুঝছে না যে তারা সেনাবাহিনীকে কমপ্লিটলি তার ব্যাজে, তার র্যাঙ্কে আঘাত করেছে। আপনি কখনো দেখেছেন সেনাবাহিনী এইভাবে, তার যে মনোগ্রামটা আছে এইভাবে তারা শত শত হাজার হাজার সেনাবাহিনীর অফিসাররা এক কাতারে এসে দাঁড়িয়েছে যে তোর বেটা এত বড় সাহস, তুই হলে জাতীয় চোদু, তুই আমার উপর আঘাত করস। ব্যাপারটা একদম কমপ্লিটলি এমন। সো মনে হয় বড় ভাইদের কথা যদি আপনি ধরেন তাহলে এটার সাথে অ্যাড করবেন যে সেনাবাহিনীর ডিগনিটিতে তারা রীতিমতো আঘাত করেছে। কথা বলছে কিভাবে, উত্তর পাড়া কথা বলছে কিভাবে, কোন সেনাপ্রধান মানি না, ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিব। আপনি বুঝতে পারছেন যে শুয়োরের বাচ্চার যখন দাঁত গজায় তখন শুয়োরের বাচ্চা করে কি, তার দাঁতটা কতটা শক্ত, পাচাতে টুক করে একটা কামড় দেয় যে দাঁত ভেঙে যায় কিনা। তো ওই কামড় দিয়ে টেস্ট করার সময় বুঝে ফেলেছে যে চোদুদের তো দিন শেষ। আচ্ছা, দুটা ইস্যু বলেছি, একটা হচ্ছে সেনাবাহিনীর ডিগনিতে আঘাত দেওয়া হয়েছে এবং এইটার রিপারকেশনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি তো তরুণদা দিন তারিখ বলেছে। শুধু আমি এই জায়গাতে ফোকাস করতে বলবো যে আগুন যা লাগানো লাগিয়ে দিয়েছে, এখন আপনার ফেরত আসার জায়গা নেই। এখন আপনি যতই হান্নানের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আপনি সমঝোতার চেষ্টা করেন, ওই সমঝোতা হারি চৌধুদের হবে না। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীকে আমি বাংলাদেশকে আক্রমণ করতে বলেছি কিনা। আপনার এই এনকোয়ারিটা ঠিক যেভাবে জামাতরা বিভিন্নভাবে ছড়িয়েছে, আওয়ামী লীগ সমর্থন করে এরকম কথিত কিছু লোকজন ছড়িয়েছে। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর কিছু সার্ভিং অফিসার্সরা আমাকে ব্যক্তিগতভাবে আমার পরিচয় সুবাদে তারা আমার কাছে এসেছেন এবং আমাকে বলেছে যে নিজুম ভাই, এই বক্তব্যগুলো আমরা বুঝি আপনি কি বলেছেন বা কি বলতে চাইছেন একদম পরিষ্কার, কিন্তু এক ধরনের হয়তোবা রং মেসেজ যেতে পারে বা বলছে। আমি যে ব্যাখ্যাগুলো সবখানে দিয়েছি সেটা খুবই পরিষ্কার। আমার মনে হয় এই প্রোগ্রামে আরেকবার দেওয়া যেতে পারে, আজকের সাথে একটু প্রাসঙ্গিক। আপনাদের নিশ্চয়ই মনে আছে দীপা, আপনার মনে থাকবার কথা ওই যে আপনার এই দখলদার বাহিনীর যে উপদেষ্টা, মানে যার কোনো আপনার নেই, কি জানি বলে, কোনো দপ্তর নেই, মানে দপ্তরবিহীন দখলদার বাহিনী। এর মধ্যে একে তো দখলদার বাহিনী, এর মধ্যে হচ্ছে দপ্তর নাই, এরকম একজন উপদেষ্টা মাহফুজ আলম কয়দিন আগে আপনার ভারতের ম্যাপ পরিবর্তন করে দিয়েছে, ভারতকে দখল করবে। তরুণদা, আপনারও মনে থাকার কথা, মিল্টন ভাই আপনার নিশ্চয়ই মনে আছে যে ভারতের ম্যাপ চেঞ্জ করে এসে ভারত দখল করবে, পশ্চিমবঙ্গ দখল করবে, এই ধরনের কথা বলেছে। ওই একই ঘটনার সাথে সাথে আপনার চাঁপাই নবাবগঞ্জে গ্রামবাসী নাম দিয়েছে গ্রামবাসী, কিন্তু চিহ্নিত জামাত শিবির। ওরা যেটা করেছে যে আপনার বিএসএফ সদস্যর দিকে আপনার ওই যে দা ছেনি এগুলো নিয়ে আপনার তেরে ফুরে গিয়েছে, মাঝখানে তো আপনি দেখেছেন। মানে যেই জিনিসটা আমরা বারবার বলে আসছিলাম যে বাংলাদেশ, মানে 5ই অগস্টের আগে আমি বাংলাদেশ বলি, এরপরে বলি পূর্ব পাকিস্তান, মানে সমস্ত কিছু আসলে পূর্ব পাকিস্তানের মতোই। অযথা একটি রাষ্ট্রের পেছনে গিয়ে ওই রাষ্ট্রকে নানানভাবে উস্কাচ্ছে। ভারতের ম্যাপ চেঞ্জ করে দেওয়া, পশ্চিমবঙ্গকে দখল করে নেওয়া। আপনার রাওয়ার এক সদস্য, সেই লোকটা বলছে যে 4 দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেবে, নানান ধরনের বক্তব্য। সেই প্রেক্ষিতে সেই যে প্রোগ্রামের আস্তাক বাংলার ইন্দিরাজি আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা, এই যে ঘটনাগুলো হচ্ছে, তখন আমি তাকে বলেছি যে এই ধরনের ঘটনা রাষ্ট্রের পক্ষ থেকে যেহেতু ফর্মালি এভাবে বলছে, মানে তারা দখলদার হয়েও রাষ্ট্রেরই তো সাইন প্যাড বা জায়গাগুলো ইউজ করছে, ফলে এটা কিন্তু যুদ্ধ ঘোষণার সামিল। কি অনুযায়ী? আন্তর্জাতিক আইন অনুযায়ী। সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশকে আক্রমণের একটা এলিমেন্ট পেয়েছে, এটা হতে পারে, এই কথাটা আমি বলেছি। এখন লেটস সে আপনি বাংলাদেশ আর ভারতের ব্যাপারটা ভুলে যান। ধরা যাক যে চায়না এবং মঙ্গোলিয়ার কোনো একজন সংসদ সদস্য বা কোনো একজন সরকারি কর্মকর্তা আপনার মঙ্গোলিয়া আর চায়না সম্পর্কে নানান ধরনের বললো, চায়না দখল করবে, এই করবে, সেই করবে। তো তাদেরই কোনো এক লোক বললো যে এরকম যদি ক্রমাগত ভাবে বলতে থাকে তাহলে তো চায়না মঙ্গোলিয়া দখল করে নিবে। মানে আপনি যদি আলাদা একটা কান্ট্রিতে ওইভাবে একদম নিউট্রালি চিন্তা করেন, আমি ওই বক্তব্যটা দিয়েছি, আপনি একটু ভালোভাবে দেখবেন। সেখানে আমি কখনো বলিনি যে ভারত বাংলাদেশ আক্রমণ করুক, আক্রমণ করবে। এবং আমি এটাও বলেছি যে ভারতের যেই সামরিক শক্তি, তারা খুব দ্রুত সময়ে মিলিটারি
ইনসার্জেন্সি যদি করে, মিলিটারি স্ট্রাইক যদি করে, তাহলে সেটা সম্ভব, এবং এটা তো স্বাভাবিক। আপনি বাংলাদেশের কোনো মিলিটারি পার্সনকে গিয়ে জিজ্ঞেস করুন শক্তি সামর্থ্যের জায়গা থেকে। আমি একজন আইনজীবী, আমি কিন্তু ইমোশনে বা ইমোশনালি কখনো আলোচনার সময় কাতর হই না। আমি সবসময় লজিক দেওয়ার চেষ্টা করি।